ॐ नमो अनुकूलचन्द्राय। ॐ नमो अनुकूलचन्द्राय। পরম পিতার রাতুল চরণে আপনাদের সকলের ইষ্টময় সুদীর্ঘ জীবনের প্রার্থনা জানিয়েই আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাচ্ছি। আজকে একটু রাজনৈতিক আলাপ আলোচনা করব। হয়তো মনে করবেন অনেকেই যে এই ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্তরা আবার রাজনীতি নিয়ে কেন আলোচনা করছে। হ্যাঁ, প্রশ্নটা স্বাভাবিক, কিন্তু আমাদের ভারতীয় রাজনীতি মানে ভারতবর্ষের রাষ্ট্রের মন্ত্র হচ্ছে সত্যমেব জয়তে। এই মন্ত্র কিন্তু উপনিষদ থেকে নেওয়া হয়েছে। যে রাষ্ট্রনৈতিক আদর্শ সত্যমেব জয়তে সেটা ধর্মভিত্তিক। তা ভারতবর্ষের যে সংবিধান অর্থাৎ সংহিতাগুলো ছিল, অষ্টাদশ সংহিতা, মূল সংহিতা থেকে প্রথম মূল সংহিতার নাম ছিল ব্রহ্মসূত্র। যে সূত্র দ্বারা সমস্ত প্রজাগণকে সুরক্ষিতভাবে রক্ষা করা যাবে সেই নীতি প্রণয়ন করা হয়েছিল। সেই নীতি প্রণয়ন করার জন্যই, সেই নীতিকে যাতে কার্যকরী করা যায় তার জন্যই রাজার সৃষ্টি হয়েছিল। রাজারা ঋষিদের নিয়ম, সমস্ত নিয়মাবলী অর্থাৎ সংবিধান মেনে সংবিধানকে সঠিকভাবে পালন যাতে হয় সেই ব্যবস্থা করার নামই ছিল রাজনীতি। নীতির শ্রেষ্ঠ জাত তাই রাজনীতি। অতএব রাজনীতি যেটা হয়েছে সেটা কিন্তু ধর্ম নীতিকে রক্ষা করার জন্য। আর একটা জিনিস আমাদের একটু বুঝতে হবে, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হিসেবে পরিগণিত শ্রীমদ্ ভাগবত গীতা। আর শ্রীমদ্ ভাগবত গীতা যদি ধর্মগ্রন্থ হয়েই থাকে, সেই ধর্মগ্রন্থর উৎস কিন্তু রাজনীতি। অর্থাৎ কৌরব এবং পাণ্ডব এই দুজনের অর্থাৎ দুটি পক্ষের যে দ্বন্দ্ব, একটা ছিল ধর্ম, একটা অধর্ম, একটা সৎ আর একটা অসৎ। সৎ অসতের, ধর্ম এবং অধর্মের দ্বন্দ্ব নিরসন করতে গিয়ে যে নীতি আমরা পেলাম, যে উপদেশ পেলাম, যে জ্ঞান পেলাম, সেই জ্ঞান হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। তাহলে একটুকু বোঝা গেল, ওটা যদি ধর্মগ্রন্থ হয়েই থাকে তাহলে সেই ধর্ম কোত্থেকে উৎপত্তি হলো? রাজনীতি থেকে, রাজনৈতিক কর্মকাণ্ড থেকে উৎপত্তি। অতএব বর্তমান আমরা, বিশেষ করে ভারতীয় যারা, তারা মনে করেন রাজনীতি আলাদা, ধর্মনীতি আলাদা। রাজনীতি হচ্ছে এমনই একটা নীতি যে নীতি পালন, পোষণ এবং প্রীতিচর্যার মাধ্যমে রাষ্ট্রের সমগ্র প্রজাকে বা জনগণকে সুরক্ষিত রাখবে, তাই হলো রাজনীতি। আর সেই নীতি প্রণয়ন হয়েছে যাতে সেটা সংবিধান বা সংহিতা। তা ভারতবর্ষের সংহিতা কিন্তু ধর্মকেন্দ্রিক, অর্থাৎ মানুষ যাতে, প্রজা যেন ধর্মপ্রাণ হয়ে থাকে, হয়ে ওঠে। ধর্মপ্রাণ কেন হবে? ধর্ম মানে কিন্তু কতগুলো পূজা অর্চনা, হই হট্টগোল করা, মাতামাতি করা, যেটা আমরা দেখি।
সেটা কিন্তু প্রচলিত ধর্ম মতবাদ, ভারতীয় মতবাদ নয়। ভারতীয় বেদ, উপনিষদ থেকে শুরু করে সংহিতাগুলো এবং পুরুষোত্তম যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু জীবনের বাঁচা বাড়াকে ধর্ম বলা হয়েছে। তারা বলেছেন, যার মূল একটা সংজ্ঞা দেয়া হয়েছে, জেনাত্মাং তস্থানে সাং জীবনং বর্ধনাং চপি ধ্রিয়তে স ধর্ম। তাহলে এর থেকে বোঝা গেল যে মানুষের বাঁচা এবং বৃদ্ধি পাওয়াকে অব্যাহত রেখে সকলে বাঁচার জন্য, বৃদ্ধি পাওয়ার জন্য যা যা করে তাই হচ্ছে ধর্ম। তাহলে মানুষ যাতে ন্যায় নীতি পালন করে, কেউ যেন কারোর ধন অপহরণ না করে, কারোর প্রতি কোনো অন্যায় না করে, তাহলে সেটাই হচ্ছে ধর্ম। তা সেই যে প্রক্রিয়াগুলোকে যারা দেখভাল করবে তারাই, তাদেরই রাষ্ট্রনীতি বা রাজনীতি, সেটা হচ্ছে তাদের বিষয়। তার জন্য আমাদের রাষ্ট্রের যেসব ব্যবস্থা, আইন ব্যবস্থা থাকবে, প্রশাসনিক ব্যবস্থা থাকবে, বিচার ব্যবস্থা থাকবে, এটা স্বাভাবিক এবং সেটা সবাই মেনে চলবে। অতএব রাজনীতি কিন্তু ধর্মের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকের এই ভারতবর্ষ তো প্রাচীন ভারতবর্ষ, প্রাচীন তার আদর্শ। আমরা যারা মেরা ভারত মহান বলতে অভ্যস্ত, তারা যদি একটু চিন্তা করে দেখি, ভারতের যে গৌরবময় দিনগুলো ছিল, সেই গৌরবময় দিন ছিল রাজর্ষি জনকের আমলে। রাজর্ষি জনক, তিনি রাজা অথচ ঋষি। তিনি রাজ্য শাসন করতেন কিন্তু ঋষির মতো করে, রাজকোষ থেকে এক পয়সা নিতেন না। তিনি যাজনিক কাজ করতেন, সবাইকে যাজনিক কাজ করে তার শিষ্যদের কাছ থেকে যা পেতেন তাই দিয়ে তিনি নিজের সংস্থান করতেন। এবং তার রাজ্যে প্রতিটি মানুষ যাতে তার বৈশিষ্ট্যের পালন পোষণ ইত্যাদি করতে পারে সেই ব্যবস্থা থাকত। তার রাজ্যে দশবিধ সংস্কার যাতে পালিত হয় সেটা দেখা হতো। অর্থাৎ মানুষের যদি গুণ এবং কর্ম যদি শুদ্ধ না হয়, মানুষ যদি সংস্কারী না হয়, তাহলে সে মানুষ অপরাধ প্রবণ হয়। তাই মানুষ যাদের সংস্কারী থাকে সেইটাই তার রাষ্ট্র ব্যবস্থায় সেটা দেখা হতো, পরিপালন করা হতো। কেউ যেন কোনো অধর্ম না করে, প্রত্যেকে যেন তার বর্ণধর্ম পালন করে, কেউ যেন কারোর ধনের প্রতি লালায়িত না হয়, এই ব্যবস্থা রাষ্ট্র করত। যার ফলে প্রতিটি বর্ণের মানুষ তার যোগ্যতা অনুযায়ী, তার সংস্কার অনুযায়ী সে সম্মান পেত। সম্মান মানে হচ্ছে যে বর্ণের মানুষ সে কাউকে পীড়িত না করে, নিজে পীড়িত না হয়ে, কারোর বৃত্তি হরণ না করে সে সুস্থভাবে তার কর্ম করতে পারত। তাহলে গুণ এবং কর্মের যে বিভাগ সেটা সুন্দরভাবে দেখা হতো। এই দেখা হতো বলে সমাজে মানে এই প্রক্রিয়া, সংস্কার প্রক্রিয়াগুলো থাকার জন্য কোনো অসৎ নাগরিক জন্মাতো না, কোনো অসাধু নাগরিক জন্মাতো না। সকলেরই একটা দিব্য জন্ম থাকতো। কেন দিব্য জন্ম হতো? দিব্য কর্মের জন্য। আজকে আমরা যে অর্থনীতির কথা বলি, ভারতবর্ষের নিজস্ব একটা অর্থনীতির পুস্তক আছে, সেটা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র। আর সেই কৌটিল্যের অর্থশাস্ত্রের মূল গ্রন্থ ছিল বারস্পতীয় অর্থশাস্ত্র। আর বারস্পতীয় অর্থশাস্ত্রের মূল গ্রন্থ ছিল ব্রহ্মসূত্র। তাহলে আমরা যারা ভারতীয়, তাহলে আমাদের ভারতীয় নিজস্ব যে অর্থশাস্ত্র তাকে একটু মর্যাদা দিতেই হবে। আর সেই অর্থশাস্ত্রে মহামতি কৌটিল্য রাষ্ট্রের বর্ণনা করতে গিয়ে বলছেন, প্রজার বর্ণনা দিতে গিয়ে বলছেন যে সাধারণত মানুষ চায় সুখ শান্তি, তাই সেই সুখ শান্তি আসবে কোত্থেকে? বলছে সুখস্য মূলম ধর্মম
ধর্মস্য মূলমর্থম, অর্থস্য মূলম রাষ্ট্রম, রাষ্ট্রস্য মূলম ইন্দ্রিয় বিজয়ম, ইন্দ্রিয় বিজয়স্য মূলম জ্ঞানবিদ্ধ সেবায়া, জ্ঞানবিদ্ধ সেবায়া বিজ্ঞানম। এর অর্থ দাঁড়াচ্ছে, সুখী হতে গেলে তাকে কি করতে হবে? ধর্ম পালন করতে হবে। আর ধর্ম পালন করতে গেলে পরমার্থ অর্থাৎ অর্থ পালন করতে হবে। দশবিধ সংস্কার এবং বর্ণাশ্রম ধর্ম পালন করতে হবে। আর এগুলো অর্থস্য বললাম প্রবৃত্তি নিয়ন্ত্রণের কথা বলেছে। প্রবৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ করে এই রাষ্ট্রের যা কিছু করতে হবে। আর বৃত্তি নিয়ন্ত্রণ করতে গেলে কি করতে হবে? জ্ঞানবৃদ্ধ সেবায়া। জ্ঞানবৃদ্ধ মানে হচ্ছে সদ্গুরু, সদ্গুরুর দীক্ষা গ্রহণ করতে হবে। সদ্গুরুর দীক্ষা গ্রহণ যদি করা যায় তাহলে সে বিজ্ঞান, বিশেষ জ্ঞান লাভ করবে। আর এইভাবে প্রকৃষ্ট জাতক সৃষ্টি করতে হবে। তাহলে একটা জিনিস এখানে দেখা হতো, ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থায়, রাজনৈতিক ব্যবস্থায় মানুষ যাতে শুদ্ধভাবে জন্মায়, বিবাহ এবং সুপ্রজনন ব্যবস্থাটাকে এত সুন্দরভাবে রাখা হতো, মানুষের জন্ম যেন দুষ্ট না হয়, জন্ম এবং কর্ম দুটোই যেন শুদ্ধ থাকে। জন্ম এবং কর্ম যদি শুদ্ধ থাকে তাহলে প্রজা, সঠিক প্রজা মানে হচ্ছে প্রকৃষ্ট জাতক। মানে আমার ভোটাধিকার আছে, আমি আমার যেমনই চরিত্র হোক, আমি চোর হই, বদমাশ হই, যাই হোক, আমার ভোটাধিকার আছে, এটা কিন্তু ভারতবর্ষ কোনোদিনও মানেনি। প্রজা মানে প্রকৃষ্ট জাতক। আর সেই জায়গাটা থেকে আমরা কিন্তু অনেকটা দূরে সরে এসেছি। ঠাকুর অনুকূল চন্দ্র এই জায়গাটা একটা সংশোধন নিয়ে এলেন যে রাজনীতি বলে তাই পূরণ পোষণ প্রীতিচর্চায় সংহতি আনে যায়। তাহলে কী হবে? প্রজা যারা, অর্থাৎ আমরা তো প্রজাতন্ত্র, তো প্রজাতন্ত্র মানে হচ্ছে প্রকৃষ্ট জাতক যারা, তাদের দিয়ে তন্ত্র তৈরি হবে, তারা কি করবে? জনপ্রতিনিধি হবে। প্রকৃষ্ট জাতক দ্বারা জনপ্রতিনিধি তৈরি হবে, তারাই রাষ্ট্রের বিধান পরিচালনা করবে। তাই প্রকৃষ্ট জাতক আবার যাতে নির্মাণ হয় সেই ব্যবস্থা করবে। প্রজা শব্দের অর্থ তো তাই। তাই প্রকৃষ্ট জাতক সৃষ্টির যে তন্ত্র সেটাই যদি ব্যর্থ হয় তাহলে প্রজাতন্ত্র থাকতে পারে না। তাই ঠাকুর অনুকূলচন্দ্র সেই জন্য বলছেন যে রাজনীতি বলে তাই পূরণ পোষণ প্রীতিচর্যায় সংহতি আনে যায়। তাহলে প্রত্যেকের স্বভাবের পূরণ করতে হবে, অভাবের পূরণ করে স্বভাবের স্ফুরণ করতে হবে, একটা মানুষের বৈশিষ্ট্যের পালন পোষণ করতে হবে। আর এটা করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু সে যদি কে কার বৈশিষ্ট্য, কতটুকু বৈশিষ্ট্য কী, সেটাই যদি তারা না জানে তাহলে কি করবে? আজকে রাজনীতি মানেই হচ্ছে এর নিন্দা, ওর নিন্দা, ওর নিন্দা, এই নিন্দা আমরা দেখছি। আজকে সামান্য একটা কাজ কোথাও করতে গেলে, এই যে অনেক শিক্ষকেরা কত চাকরির নানা ইন্টারভিউ দিয়েছে, পাস করেছে, চাকরি পাচ্ছে না, এত লেখাপড়া শিখেছে, যারা বিএড পাস করেছে, এত কিছু করেও তারা প্রকৃত মর্যাদা পাচ্ছে না। কিন্তু ভোটে দাঁড়াবার জন্য যে কোনো মানুষ, বেশিরভাগ মানুষ যারা ভোটে দাঁড়ায় বা ভোটে যেতে জনপ্রতিনিধি হয়, তাদের যে চরিত্র আমরা চিত্রণ দেখতে পাচ্ছি, প্রত্যেকেই কিন্তু প্রকৃষ্ট জাতকের কোনো নিদর্শন রাখছে না। বেশিরভাগ মানুষই একেবারে নীতিভ্রষ্ট। আজকে সামনে যে ভোট আসবে, ভোট তো এমন একটা প্রক্রিয়া, শান্ত প্রক্রিয়া, মানুষ যাবে, বোতাম টিপবে, ভোট হয়ে যাবে। তাহলে ভোটে যারা দাঁড়াবে সেই মানুষগুলোর কি থাকতে হবে? আবার সেই মানুষগুলোকে তো সৎ হতে হবে। তার অন্তত ভারতবর্ষের যে একটা রাষ্ট্র, সেই রাষ্ট্র নৈতিক চিন্তা থাকতে হবে, তার রাষ্ট্র বিজ্ঞান সম্বন্ধে তাদের জ্ঞান থাকতে হবে। কিন্তু একটা 4th ক্লাস স্টাফের চাকরির জন্য অনেক ইন্টারভিউ, কিন্তু যারা জনপ্রতিনিধি হবে তারাই রাষ্ট্র সম্পর্কে তাদের তেমন কোনো জ্ঞান নেই। তাদের সিভিক সেন্স, পুরো নীতি সম্পর্কে জ্ঞান নেই। তারা যদি
নেতা হয়, তাদের আন্ডারে যদি আইএএস অফিসাররা থাকে, এমন নীতি চলতে দেওয়া যায় না। আবার সকলের যদি ভোটাধিকার থাকে, যে রাষ্ট্র সম্বন্ধে জানে না, রাষ্ট্রের নীতিবিধি জানে না, রাষ্ট্রের চৌহদ্দি জানে না, তার ভোটাধিকার থাকলেও তো এটাও তো একটা ভালো ব্যবস্থা বলে মনে হয় না। আর এই ভোট প্রক্রিয়া করতে গেলে এত কোটি কোটি টাকা খরচের কোনো প্রয়োজন আছে বলে তো মনে হয় না। সেখানে এত পুলিশ লাগবে কেন? তাহলে এই ভোট প্রক্রিয়ার আতুর ঘরই হিংসা দ্বারা, যেখানে হিংসা দ্বারা আতুর ঘর, সেই আতুর ঘর সৃষ্ট যারা জনপ্রতিনিধি হবে তারা মানুষকে কি উপহার দিতে পারবে, কোন ন্যায় বিচার উপহার দেবে, এটা কিন্তু চিন্তা করার সময় এসে গেছে। এটাকে আমরা যদি অনলাইনের ভিতরে টাকা লেনদেন করতে পারি, সব কিছু করতে পারি, সব কিছু যখন অনলাইনে হচ্ছে, অতি সহজেই অনলাইনে ভোট প্রক্রিয়া করা যায়, একটু চেষ্টা করলেই করা যায়। আর সেটা করে দেখতেও পারি। এবং জনপ্রতিনিধি যারা হবে তাদের চারিত্রিক দৃঢ়তা থাকতে হবে, তাদের একটা সৎ চরিত্র থাকতে হবে। কিন্তু আমরা বেশিরভাগ জনপ্রতিনিধি, যারা মান্য জনপ্রতিনিধি, প্রত্যেকেরই কিন্তু চারিত্রিকভাবে কিন্তু ওই পুরন পোষণ প্রীতিচর্যায় সংহতি আনার মতো চারিত্রিক দ্যুতি নেই, সৎ নেই। তাহলে এইটা যদি চলতে থাকে, আর এটাই এভাবে যদি প্রজাতন্ত্রের পতাকা আমরা চালাতে থাকি, তাহলে কিন্তু এই ভোট প্রক্রিয়ার নামে কোটি কোটি টাকা খরচ করা, ইতিপূর্বের ভোটগুলোতে দেখেছি রক্তক্ষয় হয়েছে। একটা জিনিস আমাদের বুঝতে হবে, সকলের কাছে বিনীত নিবেদন, আজকে ভোটে যারা দাঁড়ায়, যারা মন্ত্রী হয়, তারা কিন্তু মারামারি করতে আসে না। আমরা একটা গ্রামে থাকি, একটা পাড়ায় থাকি, পার্টি রাজনীতির নামে শুধু ঝান্ডা, আমার অপছন্দের ঝান্ডা একজনে করছে বলে তাকে মারতে হবে, আমাদের মানে ফলস ভোট দিতে হবে, মারামারি করে জিততেই হবে, এই করে আমাদের চরিত্র কেন নষ্ট করছে, আমাদের ভিতরকার সদ্গুণ কেন নষ্ট করব? এটা কিন্তু সকলের একটু দেখতে হবে। তাই ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, যাদের আমরা ভোট দেব, প্রশ্ন করা হয়েছিল ভোট কাদের দেব, বলছে ভোট তাদেরই দেব যার চারিত্রিক দ্যুতি আছে, যে সৎ চরিত্র, যে জনগণকে নিয়ে ভাবে, পারিপার্শ্বিক নিয়ে ভাবে, যে পিতৃকৃষ্টিকে মানে, পিতৃপুরুষের ঐতিহ্যকে মানে, যে ঈশ্বর মানে, সবাইকে নিয়ে চলতে যায়, ইকোলজিক্যাল ব্যালেন্স মানে, প্রাকৃতিক যে আমাদের উপাদানগুলো, সেই অজৈব উপাদান, সজৈব উপাদানকে পঞ্চমহাযজ্ঞ সম্পর্কে সচেতন, এমন মানুষকেই ভোট দিতে হয়, সে যে দলেরই হোক। তা আমাদের দেখতে হবে যে মানুষটি ভোটে দাঁড়িয়েছে সেই মানুষটি কতটা সৎ, সে মানুষটি পরিবেশের সবাইকে নিয়ে অগ্রগতির পথে কতটা চলতে অভ্যস্ত। কিন্তু শুধু পাইয়ে দেবার রাজনীতি যারা করে, পাইয়ে দেবার আশা নিয়ে যারা রাজনীতিকরণ, সেই লোভ দেখিয়ে যে প্রক্রিয়া চলছে রাজ্য শাসনের, রাষ্ট্র শাসনের, তার ফাঁদে আমরা যেন পা না দিই। আমরা সৎসঙ্গী, সৎ মানে অস্তিত্ব, তা আমরা অস্তিত্ব, অর্থাৎ আমার যে প্রভু আছে তিনি বলছেন, তোমার শরীর ও মনে যতদিন ব্যথা লাগে, একটা পিপিলিকারও ব্যথা নিরাকরণের দিকে লক্ষ্য রেখো, আর তা যদি না করো তোমার চাইতে হীন আর কে আছে। আমাদের কিন্তু এই দিকটায় নজর রাখতে হবে। আমরা প্রার্থনায় বলি, মদাত্মা সর্বভূতাত্মা মদ্গুরু শ্রী জগৎগুরু, আত্মবৎ সর্বভূতেষু। এই বোধ নিয়ে কিন্তু আমাদের চলতে হবে, এটাই আমাদের আদর্শ। শুধু আমাদের নয়, ভারতবর্ষের আদর্শ কী ছিল? আত্মবৎ সর্বভূতেষু, নিজের মতো করে পরিবেশের সবাইকে দেখতে হবে। তাই নিজের মতো করে পরিবেশের সবাইকে যারা দেখবে, এমন প্রেমী যারা থাকবে, এমন প্রেমী মানুষকেই কিন্তু আমরা ভোট দেব। আমরা রাজনৈতিক দল দেখব না, আমরা সবসময় দেখব আর্য কৃষ্টিকে কারা রক্ষা করছে, ভারতীয় আর্য কৃষ্টিকে অক্ষুণ্ণ রাখার জন্য, এই রাষ্ট্র ব্যবস্থাটাকে সুন্দর রাখার জন্য, অখণ্ড ভারতবর্ষকে সুন্দর রাখার জন্য যারা যারা চেষ্টা করবে, যে মানুষ চেষ্টা করবে, তাকেই আমরা কিন্তু ভোট দেব। পরিশেষে আপনাদের সবাইকে
ঠাকুর অনুকূলচন্দ্রের যে বার্তা, সেই বার্তা আবার স্মরণ করিয়ে দিচ্ছি। রাজনীতি বলে তাই পুরন পোষণ প্রীতিচর্যায় সংহতি আনে যায়। আমরা যেন সেই ঠাকুরের নিয়ম অনুযায়ী, সৎসঙ্গের নিয়ম অনুযায়ী হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলে কিছু থাকবে না, ছোট বড় কেউ থাকবে না। সবাই যাতে নিজের যোগ্যতার উপরে, বৈশিষ্ট্যের উপরে দাঁড়াতে পারে, সেই হচ্ছে আমাদের আন্দোলন, সৎসঙ্গ আন্দোলন। আমরা কিন্তু সেই আন্দোলনের সাথিয়া, সেভাবেই কিন্তু আমরা চলব। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।